আজকের ভিডিওটিতে ফ্লুভিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে ফ্লুভিয়াল প্রসেস বলতে কি বোঝায়। তো ইংরাজি এই যে ফ্লুভিয়াল কথাটি, এটি ল্যাটিন শব্দ ফ্লুভিয়াস থেকে এসেছে, যার অর্থ হলো নদী। আর এই ফ্লুভিয়াল প্রসেস বলতে মূলত নদীর জলধারা এবং তার প্রবাহের ফলে ভূপৃষ্ঠের পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ একটা নদী যখন এই উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, তো মূলত তিনটে কাজ নদী করে থাকে। একটা হচ্ছে ক্ষয়, বহন এবং সঞ্চয়। তো এই যে ক্ষয়, বহন, সঞ্চয়ের ফলেতে ভূপৃষ্ঠের ওপরেতে যে ভূমিরূপগুলো তৈরি হয়, বিশেষত ভূমিরূপের যে পরিবর্তন নদী করে থাকে, তো সেই সামগ্রিকভাবে পুরো যে বিষয়টা, সেই পুরো বিষয়টাকেই বলা হয় হচ্ছে এই ফ্লুভিয়াল প্রসেস। আর এক কথায় বলতে গেলে এই নদীর ক্ষয়, বহন সহ সঞ্চয়, এই তিনটে কাজের মাধ্যমে যে ভূপৃষ্ঠের যে পরিবর্তন হয়, সেই সামগ্রিক সেই প্রক্রিয়াটাই, যে পরিবর্তনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে হচ্ছে এই ফ্লুভিয়াল প্রসেস। এবারেতে আমাদের জানতে হবে যে এই নদীর যে কাজের ক্ষয়, বহন এবং সঞ্চয়, তিনটে কাজ তো নদী করে। তো এই তিনটে কাজের যে পদ্ধতিগুলো আছে, কি ভাবে সেই কাজগুলো করে, সেটা আমাদের জানতে হবে। তো প্রথমে আসি হচ্ছে ক্ষয় কাজের পদ্ধতি। তো প্রথমত দেখো, নদী যে জল আছে, সেই জলপ্রবাহের মাধ্যমেতে নদী ক্ষয় করে থাকে। কিভাবে করে? এই পার্বত্য অঞ্চলে জলস্রোতের প্রবল আঘাতে নদী খাত ও নদী পাড়ের অপেক্ষাকৃত নরম এবং আলগা পাথর খুলে বেরিয়ে আসে ও টুকরো টুকরো হয়, যেটাকে এই জলপ্রবাহ ক্ষয় বলে। তারপরে রয়েছে বুদবুদ ক্ষয়। জলের যে বুদবুদ বা যে বাবল, ওয়াটার বাবলগুলো তৈরি হয়, তার মাধ্যমেও ক্ষয় হয়। কিভাবে হয়? দেখো, যে এই নদীর জলস্রোতের মধ্যে বুদবুদের ভেতরে প্রবল বায়ুচাপ নদীগর্ভের শিলাস্তরের উপর ফেটে হাতুড়ির মতো আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে। একে বুদবুদ ক্ষয় বলে। অর্থাৎ এই নদীর জলপ্রবাহের মাধ্যমে সৃষ্ট যে বুদবুদ বা বাবলগুলো তৈরি হয়, সেগুলো যখন ফাটে, তখন কি হয়, এই নদীগর্ভের যে শিলাস্তর আছে, সেই শিলাস্তরের ওপরেতে প্রচণ্ড চাপ দেয়। হাতুড়ির ওই বাবলের ভিতরে যে বায়ুচাপটা থাকে, বাবলটা যখন ফেটে যায়, তখন সেই চাপটা যখন বেরিয়ে যায়, সেই বেরোনোর যে সেটা হচ্ছে হাতুড়ির মতন একটা আঘাত হানে এই শিলাস্তরের উপরেতে, যার ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে। তো যেটাকে এই বুদবুদ ক্ষয় বলে। এরপরে রয়েছে অবঘর্ষ ক্ষয়। তো অবঘর্ষের মাধ্যমেতে নদীবাহিত এই নুড়ি, পাথরের টুকরো প্রভৃতি এই নদীর তলদেশে এবং দুই পাশে আঘাত করে উপত্যকাকে ক্ষয় করে মসৃণ করে এবং এর গভীরতাকে বাড়ায়, উপত্যকার গভীরতাকে আরও গভীর করে। তো এটাকে বলা হয় হচ্ছে অবঘর্ষ ক্ষয়। অর্থাৎ নদীর জলপ্রবাহের সঙ্গে যে সমস্ত নুড়ি, পাথরের টুকরো যেগুলো বাহিত হচ্ছে, সেগুলোর মাধ্যমেতে নদী উপত্যকার তলদেশ এবং উপত্যকার দুপাশ এর যে শিলা আছে, সেটা ক্ষয় হয় এবং যার ফলেতেই উপত্যকার গভীরতা আরও বাড়তে থাকে। এরপরে হচ্ছে ঘর্ষণ ক্ষয়। তো ঘর্ষণ, দেখো, এই নদীবাহিত বিভিন্ন আকারের যে পাথরের যে খণ্ড, সেগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে নুড়ি, বালি ও কাদায় পরিণত হওয়াকেই এই ঘর্ষণ ক্ষয় বলে। অর্থাৎ জলপ্রবাহের সঙ্গে যে সমস্ত পাথরের টুকরোগুলো বাহিত হয়, সেই পাথরের টুকরোগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলেতে সেই পাথরের টুকরোগুলো ভেঙে যায় এবং নুড়ি, বালি, কাদা আস্তে আস্তে পরিণত হয়। এরপরে রয়েছে দ্রবণ ক্ষয়। তো নদীর জলে উপস্থিত যে অম্ল, সেই অম্লের প্রভাবে এই জিপসাম, ডলোমাইট, লবণ বা চক, চুনাপাথর গঠিত যে শিলাস্তর আছে, সেগুলো রাসায়নিকভাবে বিয়োজিত ও দ্রবীভূত হওয়াকে এই দ্রবণ ক্ষয় বলে। অর্থাৎ ধরো, নদী ভূপৃষ্ঠের উপর থেকে যে অঞ্চলের উপর থেকে প্রবাহিত হচ্ছে, সেই অঞ্চলেতে এই জিপসাম, ডলোমাইট বা খনিজ লবণের মতন খনিজ পদার্থ রয়েছে। তো সেগুলো খুব সহজেই নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায় এবং শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়। তার সঙ্গে সঙ্গে যে চুনাপাথর গঠিত অঞ্চলের উপর থেকে যদি নদী প্রবাহিত হয়, তো সেই চুনও হচ্ছে, বা তার চুনাপাথরের প্রধান উপাদানই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ চুন। তো সেই চুন বা ক্যালসিয়াম কার্বনেট খুব সহজেই নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায় এবং যার ফলেতে এই চুনাপাথর গঠিত অঞ্চলেতে এই দ্রবণের মাধ্যমেতে ক্ষয়কাজ হয়ে থাকে। এবারেতে আসবো হচ্ছে নদীর বহন কাজের পদ্ধতি। অর্থাৎ নদী যে পাথর ক্ষয় করে, সেই পাথরগুলোকে কি পদ্ধতির মাধ্যমে বহন করে নিয়ে যায় নদীর জলস্রোতের সঙ্গে।
প্রথমত হচ্ছে দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমেতে, অর্থাৎ এই জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক, চুনাপাথর গঠিত এই শিলাস্তর নদীর জলের উপস্থিত অম্লের প্রভাবে বিয়োজিত এবং দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ নদীর জলের সঙ্গে এগুলো গুলে যায়। তো যেটার কারণেতে কি হয় না, এই নদীর জলপ্রবাহের সঙ্গে এই দ্রবীভূত জিপসাম, ডলোমাইট বা চুনাপাথর জাতীয় এই সমস্ত মানে যে পদার্থ যেগুলো রয়েছে, এগুলো এই জলের সঙ্গে গুলে বা দ্রবীভূত হয়ে বাহিত হতে থাকে। এবার ভাসমান প্রক্রিয়াতে বাহিত হয় কিভাবে না, যে সূক্ষ্ম পলি বালি, মানে খুবই সূক্ষ্ম যে পলি বালি বা কাদা যেগুলো রয়েছে, সেগুলো নদীর জলের সঙ্গে বাহিত হয়ে এক স্থান থেকে আর এক স্থানেতে চলে যায়। তোমরা নদীর জল, নদীতে কোনো সময়তে গেলে তোমরা দেখতে পাবে যে নদীর জল হচ্ছে ঘোলাটে থাকে, এবং হাতে নিয়ে তোমরা যদি কিছু পরিমাণ জল তোলো বা কোনো পাত্রেতে যদি কিছু পরিমাণ জল তোলো, তাহলে দেখবে ওর মধ্যে বালি কিচকিচ করে এবং খুব কাদা, মানে সূক্ষ্ম পলির ভাগ রয়েছে। তো যেটাই হচ্ছে এই নদীর জলেতে মানে ভাসমান অবস্থায় থাকাই পলি বালি, যেটা জলের স্রোতের সঙ্গে এক স্থান থেকে আর এক স্থানেতে ভেসে চলে যায়। এরপরে দেখা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, অর্থাৎ এই লাফিয়ে লাফিয়ে বাহিত হওয়া, অর্থাৎ তুলনামূলকভাবে বড় এবং ভারী যে পাথরের টুকরো যেগুলো ভাসতে পারে না, সেগুলো নদীর তলদেশে ধাক্কা খেয়ে খেয়ে লাফিয়ে লাফিয়ে হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানেতে মানে নদীর স্রোতের সঙ্গে বয়ে চলে। একটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া, এটা হচ্ছে জলের স্রোতের যে আকর্ষণ, সেই আকর্ষণের মাধ্যমে, অর্থাৎ এই নদীর তলদেশে তে কি হচ্ছে না, এই স্রোতের টানে ছোট ছোট নুড়ি পাথর নিচের দিকে নেমে এসে মানে বাহিত হয়। অর্থাৎ দেখো এই যে নদীর যে উপত্যকা হয়, ধরো এই যে উপত্যকার এই যে ঢাল রয়েছে, এই ঢাল বরাবর তো নদী এরমভাবে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেতে কি হচ্ছে, নদীর যে জলটা, সেই জলটা এই উচ্চ স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হচ্ছে। তো এই একই শক্তির প্রভাবেতে এই জলটা যখন বাহিত হচ্ছে, ঠিক সেইভাবেই এই জলের মধ্যে থাকা যে সমস্ত নুড়ি পাথরের টুকরো যেগুলো থাকে, সেই টুকরোগুলো হচ্ছে এই ঢাল বরাবর মাধ্যাকর্ষণ এবং নদীর যে স্রোতের যে টান আছে, সেই টানের প্রভাবে এগুলো হচ্ছে এই ওপরের থেকে নিচের দিকে এরকমভাবে আকর্ষণের মাধ্যমেতে বয়ে চলে। এরপরে দেখা রয়েছে নদীর সঞ্চয় কাজ, অর্থাৎ নদীর সঞ্চয় কাজে সেভাবে বিশেষ কোনো প্রক্রিয়া সেই অর্থে নেই, অর্থাৎ এই মধ্য এবং নিম্ন গতিতে নদীর বহন ক্ষমতা কমে আসায় নদী সঞ্চয় করতে শুরু করে দেয়। অর্থাৎ যে পাথর নদী ক্ষয় করে, সেই পাথরকে নদী বহন করে, এবং আস্তে আস্তে নদী যখন সমতল ভূমিতে যখন চলে আসে, নদীর শক্তি যখন আস্তে আস্তে কমতে শুরু করে, নদীর স্রোতের শক্তি আস্তে আস্তে যখন কমে যায়, সেই সময়তে কি হয়, নদীবাহিত পদার্থগুলো আস্তে আস্তে নদীর তলদেশেতে দুপাশেতে সঞ্চিত হতে থাকে। এই যে পর্বতের পাদদেশে বড় বড় বোল্ডার, নুড়ি এবং মোহনার নিকট হচ্ছে পলি বালি কাদা ইত্যাদি সঞ্চিত হতে থাকে। তো এই হচ্ছে নদীর তিনটে কাজ, অর্থাৎ ক্ষয়, বহন এবং সঞ্চয়, এবং সেই কাজগুলো নদী কিভাবে করে তার পদ্ধতিগুলো। এবারেতে আমরা আসবো হচ্ছে যে এই যে প্রক্রিয়াগুলো, অর্থাৎ এই যে ফ্লুভিয়াল যে প্রসেস যেটা হলো, তো এর ফলেতে কি কি ভূমিরূপের পরিবর্তন হলো, অর্থাৎ ভূমিরূপের উপরেতে প্রভাবটা কি, অর্থাৎ কি কি নতুন ভূমিরূপ তৈরি হলো এই নদীর এই কাজের ফলেতে। তো প্রথমেতে আমরা আলোচনা করব হচ্ছে এই ক্ষয়জাত ভূমিরূপ, অর্থাৎ নদীর ক্ষয় কাজের ফলেতে যে সমস্ত ভূমিরূপগুলো ভূপৃষ্ঠে তৈরি হয়। প্রথমত আসবো হচ্ছে গিরিখাত বা ভি আকৃতির উপত্যকা, অর্থাৎ আর্দ্র বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলেতে গভীর ও সংকীর্ণ, ইংরাজি ভি আকৃতির উপত্যকাকে গিরিখাত বলে। এই আর্দ্র বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলেতে প্রধান নদীতে উপনদীর সংখ্যা বেশি হলে প্রধান নদীর উপত্যকা নিম্নক্ষয়ের সাথে সাথে নদী উপত্যকা মানে উপনদীগুলির দ্বারা উপত্যকার দুপাশেতে পার্শ্বক্ষয়ও হতে থাকে, আর তার ফলেতে এই নদী উপত্যকা হচ্ছে ইংরাজি ভি আকৃতির হয়ে গিরিখাত সৃষ্টি করে। যেমন দেখো এই নেপালের কালীগণ্ডকী এই গিরিখাত যেটা রয়েছে, অর্থাৎ দেখতে ঠিক এরকম হয়ে থাকে গিরিখাত। এখানে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, এবং এটা তোমরা আগেও পড়েছো, বহুবার পড়েছো তোমরা। এটা খুবই কমন একটা ভূমিরূপ যেটা নদী উপত্যকাতে হয়, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত নদী উপত্যকাগুলো তৈরি হয় সেগুলো সাধারণত এই ভি আকৃতি হয়ে থাকে। তো এই ভি আকৃতির উপত্যকা মূলত আর্দ্র বৃষ্টিবহুল অঞ্চলেতে তৈরি হয়, যেখানেতে প্রধান নদীর সঙ্গে অনেক বেশি পরিমাণেতে উপনদী থাকে। তো প্রধান নদীর দ্বারা হচ্ছে এই নিম্নক্ষয় হতে থাকে, নিচের দিকে উপত্যকার নিচে ক্ষয় হতে থাকে, এবং সেই প্রধান নদীর সঙ্গে যে সমস্ত উপনদীগুলো এসে মিলিত হয়েছে, সেই উপনদীর মাধ্যমেতে এই যে
উপত্যকা দুপাশের যে অংশ আছে সেই অংশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে, যার ফলেতে কি হয়, এই নদী উপত্যকা আস্তে আস্তে ইংরাজি ভি আকৃতি মানে চওড়া হতে থাকে এবং ইংরাজি ভি আকৃতির শেপ নিতে থাকে। এরপরেতে আসবো হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়ন তৈরি হয় মূলত হচ্ছে শুষ্ক মরুপ্রায় অঞ্চলেতে, অর্থাৎ এই শুষ্ক মরুপ্রায় অঞ্চলেতে গভীর ও সংকীর্ণ ইংরাজি আই আকৃতির যে উপত্যকা তৈরি হয় তাকে ক্যানিয়ন বলে। তো শুষ্ক মরুপ্রায় অঞ্চলেতে যেখানেতে প্রধান নদীতে উপনদীর সংখ্যা কম, সেখানেতে এই প্রধান নদীর উপত্যকা নিম্নক্ষয়ের মাধ্যমে অত্যন্ত গভীর ও সংকীর্ণ যে গিরিখাত যেটা তৈরি হয় বা যে খাত তৈরি হয় সেটাকেই বলা হয় হচ্ছে ক্যানিয়ন। অর্থাৎ কিনা দেখো এখানেতে যেটা হয় কি, আমরা ভি আকৃতির উপত্যকার ক্ষেত্রে দেখেছি যে নিম্নক্ষয় হচ্ছে প্রধান নদীর মাধ্যমেতে, তার সঙ্গে সঙ্গে উপনদীর মাধ্যমেতে পার্শ্বক্ষয় হচ্ছে। কিন্তু ক্যানিয়নের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো ক্যানিয়ন তো দেখতে ইংরাজি আয়ের মতন, তো এখানেতে শুধুমাত্র যেহেতু এখানেতে প্রধান নদীর সঙ্গে উপনদীর সংখ্যা যেহেতু কম, সেই জন্যে পার্শ্বক্ষয়ের পরিমাণ খুবই কম। তো যার ফলেতে এই উপত্যকার দুপাশেতে সেভাবে ক্ষয় হয় না। তো যে কারণেতে এই প্রধান নদীর মাধ্যমেতে উপত্যকা নিম্নক্ষয়টা বেশি হয় পার্শ্বক্ষয়ের তুলনায়, যার ফলেতে কি হচ্ছে, গভীরভাবে ইংরাজি আই অক্ষরের মতন গভীরভাবে এই উপত্যকা হচ্ছে কেটে বসে যায়। তো এটাকেই বলা হয় হচ্ছে ক্যানিয়ন, যেমন হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এরপরেতে আসবো হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। তো শৃঙ্খলিত শৈলশিরা হচ্ছে, দেখো যে পার্বত্য উপত্যকার দুদিক থেকে উত্তল বাঁকগুলিতে পর্বতের যে অভিক্ষিপ্তাংশ নেমে এসে নদীর উজানের দিকের অংশকে আড়াল করে এবং এমন বাধা সৃষ্টি করে যে নদী এঁকে বেঁকে বয়ে চলে। আর মনে হয় মনে হয় যে এই শৈলশিরাগুলি যেন উপত্যকায় পরস্পর যুক্ত হয়েছে, একে শৃঙ্খলিত শৈলশিরা বলা হয়। তো দেখো পাশের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে শৃঙ্খলিত শৈলশিরা অর্থাৎ এই হচ্ছে পর্বতের অভিক্ষিপ্তাংশ যেগুলো, অর্থাৎ যেটাকে ইংরাজিতে বলা হয় হচ্ছে স্পার। তো এই যে অভিক্ষিপ্তাংশগুলো এগুলো এই উপত্যকাতে দুপাশ থেকে এরম নেমে আসে। এবার যে নদীটা হয়, এই নদীটা এই যে অভিক্ষিপ্তাংশগুলোর মধ্যে থেকে এঁকে বেঁকে এরকমভাবে বয়ে চলে এবং এই সামনের থেকে দেখলে এই যে নদীর যে গতিপথটা আছে এই গতিপথটা সম্পূর্ণ আড়ালে চলে যায়, দেখে বোঝা যায় না। তো যেন মনে হয় যে একটা লক করে দিয়েছে পরস্পর, এখান থেকে এই অভিক্ষিপ্তাংশগুলো এই যে শৈলশিরার যে অংশগুলো আছে এগুলো পরপর এসে এই নদীর প্রবাহটাকে সম্পূর্ণ আড়াল করে দিয়ে যেন একটা লক করে দিয়েছে। তো এটাকেই বলা হয় হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। তো দেখো পাশেতেও এখানেতে ছবি রয়েছে, রিয়েল ছবি যেটা, এখান থেকে দেখো এই যে অভিক্ষিপ্তাংশগুলো এরকমভাবে নেমে এসেছে, এইভাবে এই যে অংশগুলো নেমে এসছে এবং নদী এই যে অংশগুলো আছে এই অংশগুলোর মধ্যে দিয়ে এরকমভাবে এঁকে বেঁকে প্রবাহিত হয়ে থাকে। তো এইটা আর এর উদাহরণ দেখো রয়েছে, এর উদাহরণ বহু পার্বত্য উপত্যকাতে দেখা যায়। তো আমাদের ভারতবর্ষের হিমাচল প্রদেশের এই ছিটকুলের কাছে এই বসবা নদী উপত্যকায় এই শৃঙ্খলিত শৈলশিরা লক্ষ্য করা যায়। এরপরে আসবো যে জলপ্রপাত। তো জলপ্রপাত দেখো কিভাবে গঠিত হয়ে থাকে, এই যে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের ঢাল পরিবর্তন হলে নদীর জল প্রবল বেগে উপর থেকে নিচে পড়তে থাকলে তাকে এই জলপ্রপাত বলে। তো পার্বত্য অঞ্চলেতে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর উপরের নিচে অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলাস্তর কঠিন শিলাস্তরের তুলনায় দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেলে এই নদীর প্রবাহ পথে খাঁড়া ঢালের সৃষ্টি হয় এবং নদীর স্রোত তখন এই খাঁড়া ঢাল থেকে প্রবল বেগে আছড়ে নিচে পড়ে। তো পাশের এই ছবিটা দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো এই যে পরপর যে শিলাস্তর যেগুলো রয়েছে, এই যে শিলাস্তরগুলো, এই যে শিলাস্তর যেটা রয়েছে দেখো এখান থেকে নদীটাই নিচের দিকে এরমভাবে পড়ছে। তো এই যে উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে এই নদীটা যে পড়ে এটাকেই জলপ্রপাত বলা হয়ে থাকে। তো তুলনামূলকভাবে যে কঠিন যে শিলা যেগুলো থাকে সেই কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় এবং কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম একটা ঢাল তৈরি করে দেয় এবং যার ফলেতে কি হয়, এই নদী এই উচ্চ ঢাল থেকে নিচের এই নিম্ন ঢালেতে এরকমভাবে আছড়ে পড়ে এবং জলপ্রপাত তৈরি হয়ে থাকে। জলপ্রপাত প্রচুর আছে। তো একটা বিখ্যাত যে জলপ্রপাত যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে নায়াগ্রা জলপ্রপাত। তো এরকম একটি জলপ্রপাতের উদাহরণ। এরপরেতে আসি হচ্ছে দেখো প্রপাতকূপ। তো প্রপাতকূপ হচ্ছে দেখো যে জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত ও প্রস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে জলের ঘূর্ণি সৃষ্টির ফলে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে বিশালাকার হাঁড়ির গর্ত সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো এই যে আগের যে ছবিটা যেটা রয়েছে দেখো এই যে জলপ্রপাতের এই যে জলটা
এই যে ওপর থেকে নিচেতে পড়ছে। এবার এই জলের সঙ্গেতে শুধু যে জল থাকে তা নয়, এই জলের সঙ্গে নুড়ি, পাথর, বিভিন্ন টুকরো এর সঙ্গে মিশে পড়তে থাকে। এবার নিচেতে যদি নরম শিলা থাকে, যেরকম দেখো এখানেতে কাদা পাথর রয়েছে, তো কাদা পাথর খুবই নরম শিলা। তো এর উপরেতে যখন এই বিপুল পরিমাণ জলরাশি এই যে ভূমির উপরে যখন পড়ছে, তখন আস্তে আস্তে কি হচ্ছে, এই জায়গাটাতে এরকম একটা বিরাট বড় গর্ত তৈরি হয়ে যায়। এই যে বিশাল বড় গর্ত তৈরি হয়ে যায়, যেটাকে বলা হয় প্রপাতকূপ। এবার এই যে গর্তটা আছে না, এই গর্তটা কিন্তু দেখতে পাওয়া যায় না, এই গর্তটা সবসময় জলের তলায় ডুবে থাকে। যে কারণেতে এই গর্তটাকে আমরা ওপর থেকে দেখতে পাবো না কখনোই। যদি জলপ্রপাতের জল কখনো শুকিয়ে যায়, তাহলেই আমরা দেখতে পাবো যে এখানেতে কত বড় একটা গভীর এরকম গর্ত তৈরি হয়েছে। তো এই ধরনের জলপ্রপাতের এই যে ভূমি যেটা থাকে, যেখানেতে এই জলটা ওপর থেকে নিচেতে পড়ছে, এখানেতে এই যে বিশাল একটা গর্ত তৈরি হয় হাড়ির মতন, এই গর্তটাকেই বলা হয় হচ্ছে প্রপাত কূপ। অর্থাৎ দেখো এই যে ছবিটাতে এই যে জলটা পড়ছে এবং পড়ে এইখানেতে যে পড়ছে, এইখানেতে যে এই যে গর্তটা যেটা তৈরি হয়েছে, তো এটাই হচ্ছে এই প্রপাত কূপ। দেখো আমাদের এই ভারতবর্ষেতে যে চেরাপুঞ্জির কাছে এই নোহ কালিকাই জলপ্রপাতেতে এই ধরনের প্রপাত কূপ দেখতে পাওয়া যায়। এরপরে আসি হচ্ছে মন্থকূপ। তো মন্থকূপ হচ্ছে দেখো যে এই নদীর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গর্ত, গোলাকার ও মসৃণ গর্ত তৈরি হয়, তাকে এই মন্থকূপ বলে। তো নদীবাহিত শিলাখণ্ড পাক খেতে খেতে নদীর তলদেশে নরম শিলায় আঘাত করলে প্রথমে ছোট ছোট গর্ত তৈরি হয়। এরপর ছোট গর্ত মানে ছোট নুড়ি ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে আরো গভীর করে তোলে, যাকে এই মন্থকূপ বলা হয়। তো দেখো এই যে মন্থকূপ হয়, এই মন্থকূপ সম্পূর্ণ নদীর এই যে উপত্যকা আছে, এই উপত্যকার একদমই তলদেশেতে এই জায়গাতে তৈরি হয়। উপরে কিন্তু সম্পূর্ণ নদীর এরকম জল থাকে, আমরা এটাকেও উপর থেকে দেখতে পাবো না। এবার এই নদীর জলের সঙ্গে যে নুড়ি পাথরগুলো বাহিত হয়, সেই নুড়ি পাথরগুলোর দ্বারা যে অবঘর্ষ ক্ষয়টা হয়, এই অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমেতে এইরকম তলদেশেতে ছোট ছোট এরকম গোলাকৃতির গর্ত তৈরি হয়ে থাকে, যে গর্তগুলোকে এই মন্থকূপ বলা হয়। দেখো যে এই যে এখানেতে যে এগুলো দেওয়া রয়েছে, মোটামুটি গোলাকৃতির এই গর্তগুলো তৈরি হয়, এগুলোকে মন্থকূপ বলে। প্রপাতকূপ আর মন্থকূপের মধ্যে তফাৎ হচ্ছে কি, প্রপাতকূপ জলপ্রপাতের তলদেশেতে তৈরি হয়, আর মন্থকূপ নদী উপত্যকার তলদেশেতে তৈরি হয়। এবং এই দুটো কূপই, দুটো গর্তই আমরা দেখতে পাবো না, কারণ জলে সম্পূর্ণ ডুবে থাকে। জলপ্রপাতের ক্ষেত্রে জলপ্রপাতের বিপুল পরিমাণ জল প্রপাতকূপকে ঢেকে রাখে, আর এই মন্থকূপের ক্ষেত্রে নদী উপত্যকার যেহেতু একদম নিচে তলদেশে সেই ভূমিশিলার উপরেতে এই মন্থকূপ যেহেতু তৈরি হয়, সেই জন্য এটাও আমরা এই ওপরের জল থেকে নিচেতে আমরা দেখতে পাবো না। নদীর জল যদি কখনো শুকিয়ে যায়, তখন আমরা এই মন্থকূপগুলো দেখতে পাবো। এবারেতে আসি হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে। তো সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে প্রথম হচ্ছে দেখো এই যে পলল শঙ্কু। আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, এই যে সঞ্চয় কাজ যেটা, নদী মোটামুটি যখন পার্বত্য প্রবাহ ছেড়ে যখন আস্তে আস্তে মধ্য প্রবাহতে প্রবেশ করে যায়, এই মধ্য প্রবাহ থেকেই নদী সঞ্চয় কাজ করতে শুরু করে, এবং প্রথম যে ভূমিরূপটা তৈরি করে সেটা নামই হচ্ছে এই পলল শঙ্কু। অর্থাৎ এই পলল শঙ্কু ভূমিরূপটাকে দেখে বোঝা যায় যে একটা নদীর উচ্চ প্রবাহ শেষ হয়ে সেই নদীটা মধ্য প্রবাহে প্রবেশ করেছে। আর এই মধ্য প্রবাহ এবং তারপরের যে নিম্ন প্রবাহ আছে, এই দুটো প্রবাহতেই নদী আস্তে আস্তে সঞ্চয় কাজ করতে শুরু করে। অর্থাৎ যত মধ্য প্রবাহ শেষ করে আস্তে আস্তে নদী নিম্ন প্রবাহের দিকে যত এগোতে থাকে, তত সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলোর পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। দেখো পলল শঙ্কু কিভাবে তৈরি হয়, দেখো যে পর্বত পাদদেশে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর সাথে বয়ে আসা নুড়ি, পাথর, কাঁকর, বালি, পলি সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি করে, তাকে এই পলল শঙ্কু বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো এই যে পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশের মুখে ঢাল কমে গেলে বা বোঝা অত্যাধিক বৃদ্ধি পেলে বা বহন ক্ষমতা হ্রাস পেলে, এই পর্বতের পাদদেশে নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা আকার অনুযায়ী সঞ্চিত হয়ে এই শঙ্কু, ত্রিকোণাকার শঙ্কু বা পলল শঙ্কু তৈরি করে থাকে। অর্থাৎ দেখো এইখানে এই যে পাশের যে ভূমিরূপ, এই যে যেখানে ছবিটা যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ উচ্চভূমিটা, যেখান থেকে এই নদীটা প্রবাহিত হয়েছে। এবার এই উচ্চভূমি থেকে নদী যখনই সমতল ভূমিতে যখন প্রবেশ করছে, তখন নদীর গতিশক্তি কমে যায়, এবং তার ফলেতে কি হয় না, এই নদীর জলের সঙ্গে বাহিত যে সমস্ত নুড়ি, কাঁকর বা বড় বড় পাথরের যে টুকরো থাকে, সেগুলো এই পর্বতের এই যে পাদদেশীয় যে অঞ্চল আছে এখানেতে সঞ্চিত হয়, এবং এই যে শঙ্কু আকৃতির যে ভূমিরূপটা এখানেতে তৈরি করে, সেই ভূমিরূপটাকেই বলা হয় হচ্ছে পলল শঙ্কু।
যেটা পরবর্তীকালেতে একটা ব্যাজনী বা পাখার আকার নেবে এবং যাকে আমরা বলবো হচ্ছে পলল ব্যাজনী। তো সেটাতে আসছি এবারে। দেখো এই যে পলল ব্যাজনী হচ্ছে এই যে পলল শঙ্কু, যে নদীর খাত দ্বারা বিভক্ত হয়ে যে অর্ধ গোলাকার হাত পাকার আকৃতির ভূমিরূপ যখন তৈরি করে তখন তাকে এই পলল ব্যাজনী বলে। অর্থাৎ পলল শঙ্কুর উপর দিয়ে এই নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে প্রবাহিত হলে এই শঙ্কুটি প্রায় অর্ধ গোলাকার ভূমিতে পরিণত হয় এবং এই যে হাত পাকার মতন দেখতে হয় বলে একে ব্যাজনী, পলল ব্যাজনী বলে। অর্থাৎ দেখো এই যে প্রথমে এই যে ভূমিরূপ যেটা থাকে এরকম শঙ্কু আকৃতির হয়ে থাকে এরকম ভাবে, তারপরে কি হয় এর মধ্যে দিয়ে নদী এই যে চলে যায়, এই চলে যাওয়ার দরুন কি হয় এই নদী খাত দ্বারা যখন এটা আরো বিচ্ছিন্ন যখন হতে থাকে তখন আস্তে আস্তে কি হয় এখানেতে আরো সঞ্চয়ের ফলেতে আস্তে আস্তে কি হয় এটা এরকম এই হাত পাখার মতন একটা ব্যাজনীর শেপ নিয়ে নেয়, তখন এটাকে বলা হয় হচ্ছে পলল ব্যাজনী। তো এই দুটো ভূমিরূপই হচ্ছে এই মধ্যপ্রবাহের একদম শুরুতেই মানে এটা দেখতে পাওয়া যায়। তো দেখো এখানেতে এই যে ঋষিকেশে এই গঙ্গা নদীর গতিপথে এই পলল শঙ্খ এবং পলল ব্যাজনী দু রকমেরই ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এবারে আসবো হচ্ছে মিয়েন্ডার বা নদী বাঁক। তো নদী বাঁক হচ্ছে দেখো এই যে মধ্য এবং নিম্ন গতিতে নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয় হচ্ছে মিয়েন্ডার। তো এই যে মিয়েন্ডার এই যে টার্মটা, এই টার্মটা হচ্ছে এই তুরস্কের আঁকাবাঁকা নদী মিয়েন্ড্রস থেকে নেওয়া হয়েছে। মিয়েন্ডার্স নদী পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বাঁকবহুল নদী, তো যেখান থেকে এই নদী বাঁকের নামকরণ করা হয়েছে মিয়েন্ডার। এই মিয়েন্ডার হচ্ছে দেখো যে এই যে আঁকাবাঁকা গতিপথ যেটা সেটা তো হলো, এবারেতে এই মধ্য ও নিম্ন গতিতে নদীর বেগ খুব কমে যাওয়ায় সামান্য বাধা পেলেই এই নদী এড়িয়ে চলার জন্য নদী পার্শ্ব ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমেতে এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং এই নদী বাঁক তৈরি করে। তো দেখো এই যে এইখানেতে দেখো এই যে নদীটা যেটা রয়েছে এই যে মেঘে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে সেইটাকে, অর্থাৎ এই যে এঁকে বেঁকে যদি নদী প্রবাহিত হয় বাঁকবহুল হয়ে যদি প্রবাহিত হয় তখনই এটাকে মিয়েন্ডার আমরা বা নদীমাক বা মিয়েন্ডার বলি। আর এটা তখনই হয় যখন নদীর গতিশক্তি কমে যায়, সেই সময়তে এবার নদীর গতিপথে যদি কোনো এরকম বাধা আসে সেই বাধাটাকে নদী ক্ষয় করে আর এগিয়ে যেতে পারে না, তখন কি হয় ধরো এই যে নদীটা আছে এর এখানেতে কোনো একটা ধরো এরকম উচ্চভূমি কিছু একটা রয়েছে যেটা এর পথে বাধা সৃষ্টি করছে, তো যেহেতু এটাকে ক্ষয় করতে পারবে না সেই নদী করবে কি যে এটাকে এরকমভাবে এড়িয়ে যাওয়ার জন্য এরকমভাবে বাঁক তৈরি করবে। তো এরকমভাবে হচ্ছে নদী বাঁকবহুল হয়ে পড়ে, বাঁধাকে এড়িয়ে যাওয়ার জন্যে এরকম বাঁকবহুল হয়ে পড়ে। তো আমাদের ভারতবর্ষে এই যে লখনৌ ও সুলতানপুরের মাঝে এই গোমতী নদীতে এরকম নদী বাঁক দেখতে পাওয়া যায়। এরপর আসবো হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতির হ্রদও হচ্ছে এই বাঁকবহুল নদীতেই দেখতে পাওয়া যায়। দেখো এই যে মধ্য ও নিম্ন গতিতে পরিত্যক্ত নদীমাক থেকে ঘোড়ার খুঁড়ের মতো দেখতে যে হ্রদ সৃষ্টি হয় তাকে এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। এবারে কিভাবে এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি হয় দেখো, এই মধ্য ও নিম্ন গতিতে নদীমাকের অবতল খাড়া পার নদীর স্রোতের আঘাতে ক্রমাগত ভাঙতে থাকে ও ক্ষয় পায়। আর উত্তল বাঁকে নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে চড়া তৈরি করে, ফলে বাঁক ক্রমশ বাড়তে থাকে এবং দুটি বাঁকের মধ্যবর্তী স্থান ক্রমশ সংকীর্ণ হতে থাকে। আর স্রোতের আঘাতে একটা সময়তে নদী বাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পলি কাদা দ্বারা বাঁকের ছিন্ন মুখ অবরুদ্ধ হয়ে এই ঘোড়ার খুরের মতো দেখতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়। যেমন হচ্ছে এই মুর্শিদাবাদের মতিঝিল হ্রদ হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ। এবার দেখো এইটা পাশের ছবিটাতে দেখো যে কিভাবে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়ে থাকে। তো দেখো এই যে প্রথমেতে এই নদীটা এরমভাবে প্রবাহিত হচ্ছে, এবারেতে তারপরেতে নদীটাতে 2 নম্বর স্টেজেতে দেখা যাচ্ছে দেখো যে এখানেতে নদীটাতে বাঁক নিতে শুরু করেছে। এবার বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখো এই নদীতে যে জলটা প্রবাহিত হচ্ছে এই জলটা এসে এইখানে বাঁকের এই যে অংশটা রয়েছে এই অংশেতে এসে ধাক্কা দিচ্ছে এবং এই জায়গাটাতে ক্ষয় হচ্ছে। আবার দেখো এই যে এই জায়গাটায় যখন ক্ষয় হচ্ছে এই ক্ষয়জাত পদার্থ এই এই বাঁকের এই যে অংশটা যেটা রয়েছে এর উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকের এই জায়গাটাতে কি হচ্ছে না সঞ্চয় করছে এই জায়গাটাতে। ঠিক একই রকমভাবে জলের এখানেতে ধাক্কা খেলো, জলটা এসে এখানেতে এই টা ক্ষয় করছে, ক্ষয় করে এদিকে যখন আবার আসছে তখন এদিকটাতে ক্ষয় করছে। আবার সেই ক্ষয়জাত পদার্থ কি করছে এর বিপরীত দিকের এই জায়গাটাতে সঞ্চয় হচ্ছে। তো এইরকমভাবে এই ক্ষয় এবং সঞ্চয়ের ঘটনাটা ঘটতে থাকে। এবার যখন নদীতে আরও বাঁক যখন পরবর্তী মানে 3 নম্বর এই যে স্টেজটা দেখো এখানেতে আরও বাঁক বৃদ্ধি পেয়েছে নদীটাতে,
তখন কি হচ্ছে, এখানটাতে ক্ষয় করছে, এইদিকে সঞ্চয় করছে, আবার এদিক থেকে জল এই দিকে আসলো ক্ষয় হচ্ছে, এদিকে আসলো ক্ষয় হচ্ছে, আবার এই উল্টো দিকটাতে এখানেতে এই দেখো সঞ্চয় করছে। তো এরকম ভাবে কালক্রমে দেখা যায় যে আস্তে আস্তে এই যে জলটা যখন এদিকে যখন আসছে, তখন কি হচ্ছে না, এইখানটাতে এই যে অংশ এটা রয়েছে এই অংশটাকে এরকমভাবে ক্ষয় করছে, আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। আর এই ক্ষয়জাত পদার্থগুলো এখানেতে সঞ্চিত হচ্ছে। আবার এই জলটা যখন ঘুরে আবার এদিকটাতে যখন আসছে, তখন দেখা যাচ্ছে দেখো বাঁকের এদিকের যে মুখটা আছে এই মুখটাতেও এরকমভাবে ক্ষয় করছে। আর আস্তে আস্তে কি হবে, এই বাঁকের এই অংশটা এদিকে ক্ষয় হতে হতে এরকম বাড়তে থাকবে, এদিকের অংশটাও ক্ষয় হতে হতে এরকমভাবে বাড়তে থাকবে। আলটিমেটলি দেখো এই 4 নাম্বার স্টেজেতে এসে এই দুটো অংশ কি হচ্ছে, এই অংশটা সম্পূর্ণ জুড়ে এই নদীটা এরমভাবে সোজা পথে আবার মোটামুটি সোজাভাবে এদিক থেকে আবার প্রবাহিত হতে থাকবে। আর এই যে নিচের দিকের এই যে অংশ যেটা রয়েছে দেখো, এই নিচের দিকের এই অংশটা এই যে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে, আর যেটাকে এই ঘোড়ার খুঁড় যেটা হয় সেই খুঁড়ের মতন খানিকটা দেখতে হয় বলে এটাকে অশ্বক্ষুর আকৃতি হ্রদ বলা হয়ে থাকে। তো এইভাবে হচ্ছে বাঁকবহুল যে নদী আছে সেই বাঁকবহুল নদীতে দুটো বাঁকের মুখ যদি জুড়ে যায়, এই যে মধ্যবর্তী অংশ যদি ক্ষয়ের ফলেতে এই দুটো বাঁকের অংশ মুখ যদি জুড়ে যায়, তখন এই ধরনের অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়ে থাকে। অর্থাৎ একটা বাঁকের অংশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই হ্রদ তৈরি করে থাকে। এরপরে আসবো হচ্ছে নদী চর বা নদী দ্বীপ। তো নদীবক্ষে নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে যে চর সৃষ্টি করে তাকে এই নদী চর বলে। অর্থাৎ এই মধ্য গতিতে নদীর ঢাল কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা কমে যায়, ফলে নদী বহন করে আনা পলি বালি কাঁকড় ইত্যাদি নদী গর্ভে সঞ্চিত হয়ে চরার সৃষ্টি করে, এবং কালক্রমে সঞ্চয় আরও বাড়তে থাকলে বালুচর ক্রমশ দ্বীপে পরিণত হয়। একে নদী দ্বীপ বলে। যেমন দেখো এই অসমের ব্রহ্মপুত্র নদের উপর সৃষ্ট ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। এক্ষেত্রে কি হয় দেখো, এই যে নদীর মধ্যে চড়া পড়ে এবং এই চড়াগুলো যখন জেগে ওঠে, অর্থাৎ পার্মানেন্টলি যখন নদীর মধ্যে এই চড়াগুলোকে যখন দেখতে পাওয়া যায়, জোয়ার বা ভাটার কোনো অবস্থাতেই এই চড়াগুলো আর ডুবে যায় না, মানে জোয়ারের সময়তেও ডুবে যায় না আর সব সময়তেই জেগে থাকে। তো তখন এই চড়াগুলোকে দ্বীপ বলা হয়। আর দ্বীপ বলতে আমরা যেটা বুঝি যে দ্বীপ হচ্ছে এমন ভূভাগ মানে ভূখণ্ড বা ভূভাগ হবে যেটা চারিদিকে জল থাকবে। তো নদী যখন বয়ে চলছে এই নদীর মধ্যে এরকমভাবে চড়া তৈরি হয়ে এরকম দ্বীপ তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো এখানেতেও দেখো এই যে ছোট ছোট এই যে নদীটা দেখো এই যে বয়ে চলেছে এখান থেকে এই যে নদীটা, এবং এই দেখো এই মাঝখানেতে এরকম একটা চড়া তৈরি হয়েছে। তো এরকম ভাবে নদীর মধ্যে যদি এরকম ভাবে চড়া পড়ে, দেখো এখানে তো একটা ছোট্ট চড়া এরকম ভাবে তৈরি হয়েছে। তো এইগুলোকে বলা হয় হচ্ছে নদী দ্বীপ। নদীর মধ্যে গঠিত হওয়া যে সমস্ত চরগুলো সেই চরগুলোকেই বলা হয়ে হয়ে থাকে নদীর দ্বীপ। আর একটা বিষয় এখানে বলে রাখি, এই যে নদী দ্বীপ আর বদ্বীপের মধ্যে একটা তফাৎ হচ্ছে যে নদী দ্বীপ মোহনা অঞ্চলেতে তৈরি হয় না। এই যে চড়াটা যেটা পড়ে এটা মোহনা অঞ্চলেতে সাধারণত তৈরি হয় না, এটা নদী উপত্যকার মধ্যেই অর্থাৎ তৈরি হয়ে থাকে। নদী মোহনাতে যে চড়া পড়ে যে দ্বীপ যেটা তৈরি হয় সেটা অনেকটা এই বয়ের মতন দেখতে হয় বলে যেটাকে বদ্বীপ বলা হয়ে থাকে। সেটাও চড়া, মানে নদী দ্বীপও চড়া পর চর, নদী চর, আবার বদ্বীপটাও চর, শুধু আকৃতিগত তফাৎটা রয়েছে এবং অবস্থানগত। নদী দ্বীপ সাধারণত হচ্ছে নদী উপত্যকার মধ্যে তৈরি হয়ে থাকে মধ্য বা নিম্ন গতিতে, আর বদ্বীপ সাধারণত নদী মোহনার কাছেতে তৈরি হয়ে থাকে। এবারে আসবো হচ্ছে প্লাবন ভূমি। প্লাবন মানে হচ্ছে বন্যা। তো বন্যার ফলেতে যে সমতল ভূমি তৈরি হয়ে থাকে এটাকেই বলা হয় হচ্ছে প্লাবন ভূমি। তো কিভাবে তৈরি হয় দেখো, যে এই মধ্য ও নিম্ন গতিতে নদী পাড় থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলি জমে যে উর্বর সমতল ভূমি গঠিত হয় তাকে হচ্ছে প্লাবন ভূমি বলা হয়। আর নিম্ন গতিতে নদীর বোঝা নদীবক্ষকে ক্রমশ ভরাট করে নদী খাতকে মানে গভীরতাকে দ্রুত কমিয়ে দেয়। অর্থাৎ নদী যত মোহনার কাছে এগোতে থাকে নদীর শক্তি তত কমে যায়, যার ফলেতে নদীর বাহিত যে সমস্ত পদার্থগুলো সেগুলো নদীর তলদেশেতে উপত্যকার মধ্যে সঞ্চিত হতে থাকে, যার ফলেতে নদী উপত্যকার গভীরতা কমে যায়। আর এই সময়তে বর্ষাকালেতে বিশেষ করেতে যদি অতিরিক্ত বৃষ্টি হয়, তখন বৃষ্টির সেই অতিরিক্ত জল নদী উপত্যকার মধ্য দিয়ে, বিশেষ করে নদীর নিম্ন উপত্যকার মধ্য দিয়ে বয়ে যেতে পারে না, তখন নদীর দুকুল ছাপিয়ে প্লাবন ঘটে বা বন্যা ঘটে। এবং সেই প্লাবনের ফলেতে কি হয়, এই নদী উপত্যকার মানে নদীর উপত্যকার মানে নদীর যে তীর রয়েছে সেই তীরের দুপাশেতে এই পলি বালি কাদা তারা যে সমতল ভূমিটা তৈরি হয় তাকেই হচ্ছে এই প্লাবন ভূমি বলা হয়ে থাকে। তো দেখো এই যে অংশটা এটা রয়েছে, দেখো এই যে এখান থেকে দেখো একটা নদী এই যে প্রবাহিত হচ্ছে, এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে এরমভাবে, এবং
এই যে অংশটা রয়েছে, এই অংশতে ধরো এটা নিম্ন প্রবাহে রয়েছে, বা নদীর এই যে দু তীরের এদিকটাতে এবং এপাশের যে তীর যেটা রয়েছে এই তীরেতে যে বন্যার ফলেতে যখন নদীর মধ্যে মানে নদীর জলের সঙ্গে মিশে থাকা যে পলি বালি যেগুলো থাকে সেগুলো এই দুকুল ছাপিয়ে যাচ্ছে যখন, তখন এখানেতে জলটা যে জমছে, বন্যার যে জলটা যেটা জমছে সেই জলের সঙ্গে পলি বালি কাদাগুলোও থাকছে। এবারেতে কালক্রমে কি হচ্ছে, বন্যার জল যখন শুকিয়ে যায় তখন এই যে পলি বালি কাদা যেগুলো বন্যার জলের সঙ্গে এসেছিল সেগুলো এই জায়গাতে সঞ্চিত হয়ে যায় এবং পুরো জায়গাটাকে একটা উর্বর সমতল ভূমিতে পরিণত করে, পলিগঠিত উর্বর সমতল ভূমিতে পরিণত করে। তো যেটাকে বলা হয় হচ্ছে তোমার প্লাবন ভূমি। প্লাবনের ফলেতে যে সমতল ভূমিটা তৈরি হচ্ছে সেইটাকে বলা হয় হচ্ছে প্লাবন ভূমি। এরপর দেখো এই প্লাবন ভূমির ওপরেতে আর একটা ভূমিরূপ তৈরি হয়ে থাকে যেটাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক বাঁধ। তো এই স্বাভাবিক বাঁধ দেখো কিভাবে তৈরি হয় না, এই মধ্য ও নিম্ন গতিতে নদীর দুই তীরেতে বাঁধের মতন যে উঁচু ভূমিরূপ স্বাভাবিকভাবে গড়ে ওঠে, যা যা প্লাবন ভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করে তাকে হচ্ছে স্বাভাবিক বাঁধ বলে। আর এই স্বাভাবিক বাঁধের ঢাল নদীর কিনারা থেকে বিপরীতমুখী হয়, আর প্রতি বছর প্লাবনের পর নদীর দুই তীরের সমান্তরালে এই মোটা দানার নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি পদার্থ ক্রমে ক্রমে জমা হয়ে এই নদীর তীরে বাঁধের মতন উঁচু হয়ে স্বাভাবিক বাঁধ সৃষ্টি করে। এই স্বাভাবিক বাঁধ তৈরি হতে গেলেও প্লাবন হতে হবে, অর্থাৎ বন্যা হতে হবে। অর্থাৎ কিভাবে হয় দেখো, এই যে নদীটা যাচ্ছে দেখো, এটা হচ্ছে নদী উপত্যকা এই জায়গাটাতে। এবারেতে এই যে নদী উপত্যকা রয়েছে, এবারে এই যে নদী উপত্যকাতে যখন জলটা যখন বেড়ে যায়, অর্থাৎ যখন নদীতে প্লাবন যখন তৈরি হচ্ছে তখন এই প্লাবনের জল এই নদীর এই দুই কূলেতে যখন মানে বাহিত হচ্ছে, দুই তীরেতে যখন এই প্লাবনের জলটা যখন ছড়িয়ে পড়ছে তখন তৈরি হচ্ছে প্লাবন সমভূমি। এই জায়গাটাতে এই তৈরি হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে প্লাবন সমভূমি। এবারেতে এই যে প্লাবন সমভূমি হয়, এইবার এই প্লাবনের যে জলটা তার মধ্যে নুড়ি কাঁকর বালি থাকে। এবারে তুলনামূলকভাবে বড় আকারের যে সমস্ত নুড়ি কাঁকর বালি সেগুলো বেশি দূর বয়ে যেতে পারে না, যার ফলেতে এই যে তীর আছে, নদীর যে দুই তীর রয়েছে এইখানেতে সঞ্চিত হয়ে যায় এরকম জায়গায় উঁচু ঢিবির আকারেতে সেই নুড়ি কাঁকর বালি যেগুলো থাকে সেগুলো তাদের আকার অনুযায়ী সঞ্চিত হতে থাকে। তুলনামূলকভাবে সূক্ষ্ম যে পলি যেগুলো সেগুলো বহুদূর পর্যন্ত জলের সঙ্গে বাহিত হয় এবং প্লাবন সমভূমির ওপরেতে সঞ্চিত হয়। কিন্তু নদীর তীর বরাবর এখানেতে তুলনামূলকভাবে বড় আকারের নুড়ি কাঁকর যেগুলো থাকে সেগুলো এরকমভাবে ক্রমাগত সঞ্চিত হয় এবং সঞ্চিত হতে হতে কি হচ্ছে, এই জায়গাটা এরকমভাবে উঁচু ঢিবি হয়ে যায়, এরমভাবে দুদিকেতেই এরমভাবে উঁচু ঢিবি হয়ে যায়, যেটাকেই স্বাভাবিক বাঁধ বলা হয় এই যে ঢিবিটা। আর এটা এটা কিন্তু তোমার শুধু এরকম ঢিবি হয় বলতে কি, ধরো এই যে নদী আছে, ধরো এই যে নদীটা এটা রয়েছে, এবার এতে এই নদীর দুই তীরেতেই এরকমভাবে তৈরি হয়ে থাকে। এই যে ঢিবির আকারেতে নদীর যে তীর যেরকমভাবে নদীটা বাহিত হয়েছে ঠিক তেমনভাবেই এই তীর বরাবর দুপাশেতেই এরমভাবে প্লাবন ভূমির সঙ্গেই একদম এরমভাবে এই স্বাভাবিক বাঁধটা তৈরি হয়। এই যে ঢিবির আকারেতে যে নুড়ি কাঁকরগুলো জমে সেগুলো ঠিক এই তীর বরাবর নদীর গতিপথকে সম্পূর্ণরূপে অনুসরণ করে এই উঁচু হয়ে ঢিবির হয়ে এটা সঞ্চিত হয়। আর যেটা কি হয়, নদীর এই যে জলটা এটা যেহেতু উঁচু, এবার যে কারণে এতে কি হয় না, এই নদীর জল বাড়লেও এই যে স্বাভাবিক বাঁধ অতিক্রম করে এই দিকটাতে আসতে পারে না। কিন্তু দেখা যায় কি, যদি প্রচুর বৃষ্টি হয় তখন এই স্বাভাবিক বাঁধকে অতিক্রম করে নদীর জল এই প্লাবন ভূমির উপরেতে চলে আসে। যেহেতু এই প্লাবন ভূমিকে একটা বাঁধ দিয়ে এই জলটাকে যেহেতু আটকাচ্ছে সেই জন্য এটাকে স্বাভাবিক বাঁধ বলা হয়ে থাকে। আর এই যে স্বাভাবিক যে বাঁধ হয়, এই স্বাভাবিক বাঁধের যে ঢালটা থাকে এই ঢালটা নদীর কিনারা থেকে বিপরীতমুখী হয়, অর্থাৎ এদিকটা হচ্ছে নদীর দিক, আর স্বাভাবিক বাঁধের যে ঢালটা হয় এই নদীর তীরের সম্পূর্ণ বিপরীত দিকে, অর্থাৎ এই ঢালটা এই দিকে হয়, এই বিপরীত দিকে হয়ে থাকে। এইভাবে স্বাভাবিক বাঁধ তৈরি হয়ে থাকে। আর এর উদাহরণ দেখো যেটা রয়েছে, যে গঙ্গা নদীর নিম্ন প্রবাহের এই প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায়, অর্থাৎ গঙ্গার যে নিম্ন অববাহিকা অঞ্চল রয়েছে যেখানেতে এই প্লাবনভূমি তৈরি হয়েছে সেই প্লাবনভূমির উপরেতে এরকম স্বাভাবিক বাঁধ দেখা যায়। এরপর দেখো সব শেষের যে ভূমিরূপ যেটা রয়েছে সেটা হচ্ছে এই বদ্বীপ। তো বদ্বীপ দেখো কিভাবে তৈরি হয়, যেই আগে জানতে হবে যে বদ্বীপ কাকে বলে। তো দেখো নদীবাহিত পদার্থ ওই মোহনায় সঞ্চিত হয়ে বাংলা অক্ষর মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বদ্বীপ বলে।
একটু আগে যে নদী দ্বীপ আর বদ্বীপ নিয়ে যে মানে নদী দ্বীপ নিয়ে যে আলোচনা করছিলাম, তো দুটোর মধ্যে আকৃতিগত তফাৎটা হচ্ছে এটাই, বদ্বীপের আকৃতি হয়ে থাকে হচ্ছে মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতন, আর নদী দ্বীপের আকৃতি এরম বয়ের মতন হয় না। আর এটা মোহনার কাছে হয়, অর্থাৎ বদ্বীপ মোহনার কাছে সৃষ্টি হয়ে থাকে, আর নদী দ্বীপ মোহনার কাছে সাধারণত তৈরি হয় না। এই মোহনার কাছে নিম্ন গতিতে নদীর গতিপথের ঢাল খুব কমে যাওয়ায় নদীতে জলপ্রবাহের গতিবেগও কমে আসে, ফলে সেখানে নদীবাহিত পলি সঞ্চয়ের হার অসম্ভব বেড়ে যায়। আর এর ফলে নদীগর্ভ ভরাট হয়ে কি হয় না, উঁচু হতে থাকে এবং নদী বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়। প্রথম পর্যায়ে দুটি শাখার মধ্যবর্তী অংশ জলাজমি হিসেবে অবস্থান করে, দ্বিতীয় পর্যায়ে ওই অংশে নদীর সঙ্গে সমুদ্রবাহিত পলিও সঞ্চিত হয় এবং অংশটি আরও ভরাট হয়ে বদ্বীপ সৃষ্টি করে থাকে। যেমন আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যে সুন্দরবন বদ্বীপ অঞ্চল রয়েছে সেইটা। তো এইভাবে হচ্ছে এই বদ্বীপ তৈরি হয়ে থাকে একদম নদী মোহনার কাছে, যেখানে নদীর ঢাল একদম মানে নদীর গতিপথের যে ঢাল, উপত্যকার ঢাল সম্পূর্ণ সমুদ্র জলপৃষ্ঠের উচ্চতাতে অবস্থান করে, যার ফলেতে নদীবাহিত পদার্থগুলো সেখানেতেই জমা হতে থাকে, সঞ্চিত হতে থাকে, এবং নদী তার যে জলটা, সেই জলটা বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে মানে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলতে থাকে। তো যার ফলেতে কি হয়, এই এই যে দুটি মানে শাখা নদী মানে শাখা প্রশাখার মধ্যে দেখো, এই যে এইখানেতে দেখো, যদি দুটো নদীকে আমরা যদি দেখি, দেখো এখানে একটা নদী রয়েছে, এখানে একটা নদী, এদের এই যে মাঝখানে যে এই যে অংশ যেগুলো থাকে, এই অংশগুলোতে এই নদীগুলোর মাধ্যমেতে সঞ্চয় হতে থাকে এই জায়গাটাতে, এবং সঞ্চয় হয়ে এই জায়গাগুলো ভরাট হয়ে যায়। এবং সামগ্রিকভাবে দেখতে গেলে যদি দেখা যায়, দেখো যে এই যে পুরো যে এই যে শেপটা নিয়েছে, দেখো এই যে পুরো যে শেপটা, এই পুরো শেপটা এরকমভাবে মাত্রাহীন ব বা ডেল্টার মতন দেখতে হয়ে থাকে। এরকমভাবে দুটো শাখা নদীর মাঝের যে অংশগুলো আছে, এই অংশগুলো এই সঞ্চয়ের ফলেতে, পলি সঞ্চয়ের ফলেতে আস্তে আস্তে যত ভরাট হতে থাকে এবং তত আস্তে আস্তে কি হয়, এই যে অঞ্চলটা, এই যে পুরো যে এলাকাটা যেটা রয়েছে, এটা এই বয়ের মতন যদি শেপ নিতে থাকে আস্তে আস্তে, তখন এটাকে বদ্বীপ বলা হয়ে থাকে। যেমন হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বা সুন্দরবনের যে পুরো যে অঞ্চল যেটা রয়েছে সেইটা। এই হচ্ছে ফ্লুভিয়াল প্রসেস এবং তার ফলেতে তৈরি হওয়া যে সমস্ত ভূমিরূপগুলো সেইটা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।